প্রত্যেকটা মেয়ের জীবনেই কোনো না কোনো গল্প থাকে। জীবন সংগ্রামে টিকে থাকতে হলে প্রতিটা মেয়েকেই বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু এই সমাজে নারীদেরকে শুধু ভোগের পণ্য হিসেবে দেখা হয়। একটা ভালো মেয়েও চাইলেও নিজের জীবনটাকে সুন্দর করতে পারে না কিছু মানুষরূপী পিশাচদের জন্য। সমাজের এই মানুষরূপী পিশাচগুলো একটু সুযোগ পেলেই অমানুষ হয়ে ওঠে। এসব মানুষদের সাথে কেউ বা জড়িয়ে যায় নিজের ইচ্ছায়, আবার কেউ বা অনিচ্ছায়। তবে শেষ পরিণতি খুবই ভয়াবহ। ঠিক এমনই কিছু মেয়ে আর মানুষরূপী পিশাচদের গল্প নিয়েই নির্মিত হয়েছে শোধ মুভিটি। মুভিটির পুরোটাই বাস্তবতার সাথে মিলে যাবে। হয়তো কোনো গল্পের সাথে আপনার জীবনের গল্পও মিলে যাবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা পুষ্প নামের একটা মেয়েকে দেখতে পাই। সে তখন আয়না হাতে নিয়ে হালকা সাজগোজ করছিল। আর ঠিক তখনই পাশের রুম থেকে তার অসুস্থ মা প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছিল। তখন পুষ্প তার মায়ের কাছে আসে আর বলে, তোমার ব্যথা এখনো ভালো হয় নাই। তখন মা মেয়ের কথা শুনে আমরা বুঝতে পারি পুষ্পর বাবা পুষ্পদের কোনো খোঁজ খবর রাখে না। পুষ্পর জন্মের পর তার বাবা একটা অ্যাক্সিডেন্ট করে, আর এরপর থেকে তার সাথে পুষ্পদের কোনো যোগাযোগ নেই। ছোট ভাই পাপ্পু এবং অসুস্থ মাকে নিয়ে তাই পুষ্প কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে কান্না করতে থাকে আর মাকে বলে, তুমি একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ওই সময় তার কাছে জ্যোতি নামের একটা মেয়ে আসে আর পুষ্পকে নিয়ে বাপ্পি নামের একটা লোকের সাথে দেখা করতে যায়। পুষ্প তখন খুবই ভয় পাচ্ছিল। তখন জ্যোতি বলে, অনেক কিছুই তো চেষ্টা করলা, কিছুই তো হইল না, এছাড়া আর উপায় নাই, একবার শুইলেই 2000 টাকা। আর প্রথম অবস্থায় আমিও ভয় পাইতাম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মূলত এই জ্যোতি নিজেও দেহ ব্যবসা করে, আর পুষ্পর যেহেতু টাকার দরকার তাই সে পুষ্পকে নিয়ে আসছে এসব কাজ করানোর জন্য। এরপর সেখানে বাপ্পি আসে আর জ্যোতিকে জিজ্ঞেস করে মেয়েটার নাম কি। তখন জ্যোতি বলে পুষ্প। পুষ্পকে দেখে বাপ্পির খুবই পছন্দ হয়, তাই সে আজকেই তাকে রুমে নিয়ে যেতে চাই। তখন জ্যোতি বলে, ভাই পুষ্পর শরীরটা ভালো না, ও কালকে আসবে আর ও খুবই কষ্টে আছে, কিছু টাকা অ্যাডভান্স দিবা। বাপ্পি তখন পুষ্পকে কিছু টাকা দেয় আর বলে, অ্যাডভান্স বুক করে রাখলাম। এরপর টাকা নিয়ে তারা সেখান থেকে চলে আসে। রাতে পুষ্প তার ছোট ভাইকে ঘুম পাড়িয়ে তার বাবার নাম্বারে কল করে, কিন্তু তার বাবার ফোনটাও বন্ধ পায়। তখন তার মা আক্ষেপ নিয়ে বলে, তোর বাবা মনে হয় মইরা গেছে, কোথায় কাজ করে সেটাও জানি না, আমরা বেঁচে আছি না মরে গেছি একটাবার খোঁজও নেয় না। তখন পুষ্প বলে, কাউরেই লাগবে না মা, আমি আছি। পরের দিন পুষ্প কথা মতো বাপ্পির বাসায় যায়। তখন বাপ্পির একটা লোক পুষ্পকে রুমে নিয়ে আসে। সে তখন রুমে স্প্রে করছিল। সে পুষ্পকে বলে, ভাই আজকে মাল খাইছে, আজকে আপনার খবর আছে, সাথে তার বাপও আসতে পারে, দুজনেই খুবই শয়তান। যাওয়ার আগে সে বলে যায়, আপা সময় পাইলে একটু আমারও দেখেন। এরপর সেখানে মাতাল অবস্থায় বাপ্পি আসে আর পুষ্পর কাছে যেতে থাকে। পুষ্প তখন তাকে দেখে ভয় পেতে থাকে। তখন বাপ্পি বলে, আমি কিন্তু আমার বাবার মতো বিয়ে শাদীর জন্য এত পাগল না, আমার শুধু একটা জিনিসই লাগবো। এরপর সে পুষ্পর সাথে জোর করতে থাকে, কিন্তু পুষ্প ভয়ে কাছে আসতে চায় না। তখন বাপ্পি একটা পিস্তল বের করে আর বলে, পিস্তলটা আজকে পাইছি, একদম অরিজিনাল, এই পিস্তল থেকে হয়তো তুই গুলি খাবি, নয়তো আমারে আদর দিবি। এই বলে সে পুষ্পর সাথে জোর জবরদস্তি শুরু করে দেয়। আর এক পর্যায়ে পুষ্প গুলি হাতে নিয়ে ট্রিগার চেপে দেয় আর গুলি খেয়ে বাপ্পি সেখানেই মারা যায়। তখন এখানে একটা বয়স্ক লোক আসে আর বাপ্পিকে এমন অবস্থায় দেখে কান্না করতে থাকে। আর এই লোকটিকে দেখে পুষ্প একদম অবাক হয়ে যায়, কারণ এই লোকটি হচ্ছে তার বাবা। পুষ্প তখন জিজ্ঞেস করে, এই লোকটি কে বাবা, আর তুমি এখানে কি করছো? তখন সে জানায় সে বাপ্পির হতভাগ্য বাবা। পুষ্প কাঁদতে কাঁদতে বলে, তাহলে আমি কে, আমি কি হই তোমার, আর তুমি এখানে কি আমাকে ভোগ করতে এসেছিলে? তখন তার বাবা তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি খারাপ মানুষ, আর খারাপ মানুষের সাথে তো খারাপ মানুষই থাকবে। পুষ্প তার বাবাকে অনেক কথা শোনায় আর এক পর্যায়ে রাগে ক্ষোভে তার বাবাকে গুলি করতে চায়, কিন্তু সে তার বাবাকে গুলি করতে পারে না। এরপর সে সেখান থেকে চলে আসে। রাতের আধারে একা একটা রেল লাইনের পাশে একটা জায়গায় দাঁড়িয়ে সে অনেক কান্না করতে থাকে। নিজের জন্মদাতা পিতার এমন অপকর্ম কাজের কথা জেনে সে নিজের প্রতি ঘৃণা করতে থাকে আর নিজেও সুইসাইড করতে চায়, কিন্তু সে পারে না। এরপর সে পিস্তলটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর সিন শিফট হলে আমরা পারু নামের একটা মেয়েকে দেখতে পাই। এই পারুও পুষ্পর মতো একা তার মাকে নিয়ে থাকে একটা ছোট্ট বাড়িতে। তখন সে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর বাইরে তার দুই বান্ধবী তার জন্য অপেক্ষা করছিল।
এরপর পারু তার দুই বান্ধবীর সাথে কলেজে যাওয়ার জন্য বের হয়। তার দুই বান্ধবী জানায় তাদের আজকে একটু কাজ আছে, আজ তারা মার্কেটে যাবে। ওই সময় রাস্তার মোড়ে দোকানে একটা বখাটের ছেলে পারুর পথ আটকায় আর বলে, ভাই বলেছে তোমারে দেখা রাখার জন্য, ভাই অর্ডার দিছে এখন থেকে তুমি আমার বাইকে কইরা কলেজে যাইবা আর আসবা। মূলত এই পারুকে রবিন নামের একটা ছেলে পছন্দ করে আর পারুর বাসায় বিয়ের প্রস্তাবও দিয়েছে, কিন্তু পারু রবিনকে পছন্দ করে না, সে তাকে বিয়ে করতে চায় না আর তাই সে রবিনের কথা মতো কোনো কাজও করে না আর এই লোকের বাইকেও যেতে চায় না। তখন সে বলে, রবিন ভাই নিজে বিয়ের প্রস্তাব দিছে আর তোমরা সেই প্রস্তাব ফালাইয়া দিছ, রেজাল্ট কিন্তু ভালো হইব না। পারু তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওই দুই বান্ধবী পারুকে রেখে মার্কেটে চলে যায় আর তাকে বলে দেয় তারা মার্কেট শেষ করে এসে পারুকে কল করবে। এরপর পারু রেল লাইন দিয়ে কলেজের দিকে যেতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর সে ওই বন্দুকটা সেখানে পড়ে থাকতে দেখে আর কোনো কিছু না ভেবেই পারু ওই পিস্তলটা নিজের ব্যাগে তুলে নেয়। এরপর পারু কলেজ শেষ করে তার দুই বান্ধবীকে কল দেয়, কিন্তু তারা তখনও জানায় তারা মার্কেটে আছে, তাই আসতে লেট হবে। তাই পারু একাই বাসার দিকে হাঁটতে থাকে আর ঠিক তখনই রবিন ভাইয়ের লোকেরা পারুকে কিডন্যাপ করে নিয়ে আসে রবিন ভাইয়ের কাছে। পারুর জ্ঞান ফিরলে দেখে রবিন ভাই তার সামনে দাঁড়িয়ে আছে। তখন পারু বলে, আপনি আমাকে জোর করে উঠায় নিয়ে আসছেন, এখন কি আমাকে রেপ করবেন? তখন রবিন জানায় তার যদি কোনো ব্যাড অ্যাটেনশন থাকতো তাহলে কি সে তাকে বিয়ের প্রস্তাব দিত। তখন পারু বলে, এখন কি সিদ্ধান্ত বদলায় গেছে, আপনি কি আমাকে রেপ করবেন এখন? তখন রবিন বলে, আমি এখানে তোমাকে নিয়ে আসছি তোমার সিদ্ধান্ত জানার জন্য। এটা শুনে পারু চিৎকার করে আর জানায় সে তাকে জীবনেও বিয়ে করবে না। এটা বলার পর রবিন ক্ষেপে যায় আর পারুর সাথে নোংরামি করতে চায়। পারু তখন তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু রবিন তার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হতে চায় আর জোর জবরদস্তির এক পর্যায়ে পারু তার ব্যাগ থেকে পিস্তলটা বের করে আর রবিনকে গুলি করে দেয়। মূলত পারু তাকে মারতে চায়নি, যা হয়েছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। তাই পারু তখন লাশ দেখে অনেক ভয় পেয়ে যায় আর কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর পারু সেখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যায় আর রাস্তায় আসলে তার মা তাকে কল দেয়। পারু জানায় সে তার বান্ধবীদের সাথে মার্কেটে ছিল, তাই আসতে লেট হচ্ছে। এরপর পারু তার বান্ধবীর সাথে দেখা করে আর পুরো ঘটনা খুলে বলে। সে কান্না করতে থাকে আর বলতে থাকে সে এই খুনটা করতে চায়নি, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবেই হয়ে গেছে। সে রবিনকে মারতে চায়নি। পারু তখন খুব ভয়ে ছিল আর তাই সে পিস্তলটা তার বান্ধবীকে দিয়ে বলে সে যেন পিস্তলটা ফেলে দেয়। এরপর পারুর বান্ধবী পারুকে বাসায় পাঠিয়ে দেয় আর পরের দিন সে এই পিস্তলটা নিয়ে তার আরেক বান্ধবী জয়িতার কাছে যায় আর পারুর পুরো ঘটনা জয়িতাকে খুলে বলে। তখন জয়িতা তার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয় আর বলে, অদ্ভুত আবিষ্কার, একটা টিপে একটা জীবন শেষ। জয়িতা তখন পিস্তলটা তার কাছেই রেখে দেয়। এরপর সকালবেলা জয়িতাকে তার ওই বান্ধবী ফোন করে আর জানায় সে ঘুমিয়েছিল, তাই তাকে না জাগিয়ে সে বাসায় চলে গেছে আর 2-3 দিন সে কলেজে আসবে না, আগে পরিস্থিতি দেখবে কি হয়। জয়িতা তখন তাদেরকে সাবধানে থাকতে বলে আর আমরা ওই বাসাতেই মিজান নামে একটা লোককে দেখতে পাই। সে পাশের রুমে বসে নেশা করছিল আর জয়িতার কথাগুলো শুনছিল। এরপর জয়িতা টিভি দেখতে বসলে সেখানে তার সাথে তার বন্ধু শাহেদ দেখা করতে আসে। মূলত জয়িতাই তার বন্ধুকে এখানে ডেকে নিয়ে এসেছে আর এই ব্যাপারটা পাশের রুম থেকে ওই লোকটাও দেখতে পায়। শাহেদ তখন জয়িতাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, হঠাৎ বাসায় ডাকলি? তখন জয়িতা বলে, দেখো শাহেদ, তোমাকে আমার পছন্দ হয়েছে, এত কথা ঘুরাইতে পারবো না। এই বলে সে শাহেদকে জোর করতে থাকে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য, কিন্তু শাহেদ জয়িতাকে শুধুই বন্ধু মনে করে, তাই তার এই প্রস্তাবে রাজি হয় না। আর এই পুরো ব্যাপারটাই দূর থেকে দাঁড়িয়ে মিজান দেখছিল। তখন জয়িতা বলে, আমি একটা লক্ষ্মী মেয়ে, বাবা মার একমাত্র মেয়ে, বাড়ি গাড়ি সম্পত্তি সবই আছে, সাথে আছে একটা পিশাচ। প্লিজ শাহেদ, তুমি আমাকে সেই পিশাচের হাত থেকে বাঁচাও। তখন শাহেদ বলে, বড়লোক মেয়েদের পাগলামি এই প্রথম বাস্তবে দেখলাম, এইভাবে কতজন ছেলেকে বাসায় এনে ঘনিষ্ঠ হয়েছ। এই কথা শুনে জয়িতা রেগে যায় আর তাকে বাসা থেকে বের করে দেয়। এরপর রাতের বেলা মিজান নামের সেই লোকটার ফোনে জয়িতার বাবা ফোন করে। মূলত জয়িতার বাবা মা দেশের বাইরে থাকে আর জয়িতা থাকে ঢাকায়, আর এই মিজান নামের লোকটাকে রেখেছে জয়িতাকে দেখে শুনে রাখার জন্য। কিন্তু এই মিজান এই সুযোগটা কাজে লাগিয়ে দিনের পর দিন জয়িতার সাথে অসভ্যতামি করে, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায়।
আর জয়িতা তার বন্ধু শাহিদকে মূলত এই মিজান নামের পিশাচটার কথাই বলেছে। কথা বলা শেষ হলে সে জয়িতাকে মারতে থাকে আর বলতে থাকে, কয়টা লাগে তোর, আমাকে দিয়ে হয় না। এই বলে সে জোর জবরদস্তি করে তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। আর ঠিক তখনই বালিশের নিচ থেকে পিস্তলটা বের করে জয়িতা এবং তাকে গুলি করে দেয়। আর মিজান সেখানেই মারা যায়। এরপর জয়িতা ছাদে আসে আর সেও এরপর পিস্তলটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর সিন শিফট হলে আমরা সন্ধ্যা নামের একটা মেয়েকে দেখি। এই সন্ধ্যা মূলত গার্মেন্টসে চাকরি করে। সে প্রতিদিন পায়ে হেঁটেই কাজে বের হয়, কিন্তু আজকে কিছু দূর হাঁটার পর তার একটি জুতা ছিঁড়ে যায়। সে প্রথমে ভাবে জুতা ছাড়াই সে হেঁটে চলে যাবে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে ওই ছিঁড়ে যাওয়া জুতোটি খুঁজতে আসে। আর সে জুতো খুঁজতে আসলে সে ওই পিস্তলটা সেখানে পড়ে থাকতে দেখে। এরপর সে পিস্তলটা তার ব্যাগে নিয়ে নেয় আর গার্মেন্টসে না গিয়ে সোজা বাসায় চলে আসে। এরপর বাসায় এসে সে সাজগোজ করতে থাকে। আর একটু পর তার প্রেমিক বাবলু এসে দরজা খুলতে বলে। বাবলু সন্ধ্যাকে এইভাবে দেখে পুরাই ক্রাশ খেয়ে যায়। সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজকে তুই নিজেও কাজে গেলি না, আমারেও কাজে যাইতে দিলি না, ঘটনা কি? সন্ধ্যা বলে, ঘটনা কিছুই না, প্রতিদিন কি কাজে যাওয়া লাগবো? গরিবের কি ডেটিং নাই? এই বলে সে বাবলুকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর চোখ বন্ধ করতে বলে। এরপর সে ওই পিস্তলটা বের করে। পিস্তলটা দেখে তো বাবলু পুরাই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, মালটা কই পাইলি? সন্ধ্যা জানায়, গলির মধ্যে। আরো জিজ্ঞেস করে, মালটা কত দামে বেচন চাইব? তখন বাবলু জানায়, কম করে হলেও 1 লাখ। এটা শুনে সন্ধ্যা খুবই খুশি হয় আর তারা দুজনেই বলতে থাকে, আমরা তো লাখপতি। এরপর তারা দুজনে রোম্যান্স করে আর সন্ধ্যা পিস্তলটা হাতে নিয়ে বিভিন্ন পোস্ট দিয়ে ছবি তোলে। এরপর তারা একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে যায় যে এই পিস্তলটা তাদের কাছ থেকে কিনে নেবে। ক্লায়েন্ট তখন পিস্তলের ছবি দেখতে চাইলে বাবলু তাদেরকে পিস্তল হাতে সন্ধ্যার সেই ছবিগুলো দেখায়। পিস্তল দেখে ক্লায়েন্ট বলে, মালটা অরিজিনাল তো? তখন সন্ধ্যা ঝাড়ি মেরে বলে, ওই মিসকা, মাল চিনুস না? এই লাইনে আইসোস কি জন্য? যাই হোক, তারা পিস্তলটা আজই নিতে চায়, কিন্তু সন্ধ্যা জানায়, আজ না, কাল রাত 10টায় কালামানিকের প্রজেক্টের নিচে মাল নিয়ে আসবে তারা, আর টাকাগুলো যেন তারা ঠিকঠাক মতো আনে। এভাবে ডিল ডান করে তারা চলে আসে। পরের দিন রাত 10টায় সন্ধ্যা এবং বাবলু মাল নিয়ে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিল। তখন সন্ধ্যা বাবলুকে বলে, এইবার টাকাগুলো পেলে আমরা বিয়ে করে ফেলবো। ঠিক ওই সময় দুজন লোক এসে সন্ধ্যার মুখ চেপে ধরে আর আমরা বুঝতে পারি এই লোকগুলো মূলত বাবলুর লোক। বাবলু তখন সন্ধ্যাকে বলে, তোর মতো মেয়েকে বাবলু বিয়ে করবে তাই না? তুই হইলি 2 দিনের ব্যবহার করা মাল। নিজের চেহারা আয়নায় দেখছোস? গার্মেন্টসের কর্মী হয়ে আকাশের চাঁদ ধরতে চাস? এই বলে সে সন্ধ্যার কাছ থেকে ব্যাগটা জোর করে নিয়ে চলে যায়। সে ভেবেছিল এই ব্যাগেই হয়তো সন্ধ্যা পিস্তলটা রেখেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় সন্ধ্যা পিস্তলটা বের করে তাকে গুলি করে দেয়। মূলত সন্ধ্যা পিস্তলটা ব্যাগে না রেখে নিজের কাছে রেখেছিল আর গুলি খেয়ে সেখানেই বাবলু মারা যায়। এরপর বাবলুর লোকজন সন্ধ্যাকে ধাওয়া করতে থাকে। সন্ধ্যা তখন ওই লোকগুলোর চোখ ফাঁকি দিয়ে একটা বাসে উঠে পড়ে আর কান্না করতে থাকে। নিজের ভালোবাসার মানুষটাও তার সাথে বেইমানি করলো। এসব ভেবে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর সেও ওই পিস্তলটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সিন শিফট হলে আমরা রোজ নামের একটা মেয়েকে দেখতে পাই। সে মূলত মাদকে আসক্ত। তার বয়ফ্রেন্ড স্যাম তাকে একটি ঠিকানা দিয়ে বলে মাল রিসিভ করতে। এরপর সে ওই ঠিকানায় মাদক রিসিভ করতে আসলে সেখানে ওই পিস্তলটা পড়ে থাকতে দেখে আর সেও এই পিস্তলটা নিজের সাথে নিয়ে নেয়। এরপর সিন শিফট হলে আমরা দেখি সে এবং তার বয়ফ্রেন্ড স্যাম দুজনে মিলে মাদক সেবন করছে। মূলত তারা দুজনেই নেশাগ্রস্ত। রোজের যখন মাদকের প্রয়োজন পড়ে তখন সে স্যামের কাছে টাকা দেয় মাল আনার জন্য, কারণ এই স্যামের মাদক কারবারদের সাথে ভালো সম্পর্ক আছে। আর মেয়ের এই পরিবর্তন তার বাবা মায়ের চোখেও ধরা পড়ে যায়। তাই তারা রাতে খাবার খেতে বসলে রোজকে জানায় তারা তাকে কানাডায় তার ফুপির কাছে পাঠিয়ে দেবে নেক্সট উইকে। রোজ এই কথায় একদম সায় দেয় না। সে তার বাবা মাকে জানিয়ে দেয় যে সে কানাডায় যাবে না। রুমে এসে সে একজনকে কল করে আর বলে তার ইমার্জেন্সি 10টা গুটি লাগবে। তখন ওই পাশ থেকে জানায়, আপনি তো আগেরগুলোর টাকাই পরিশোধ করেন নাই। এই কথা শুনে রোজ অবাক হয়ে যায়। সে জানায় সে শ্যামকে সব টাকা দিয়ে দিয়েছে, কিন্তু ওই লোক জানায় শ্যাম হচ্ছে একজন ধান্দাবাজ, সে কোনো টাকাই দেয়নি।
যাই হোক, রোজ এবার ক্যাশ টাকা দিয়ে মাল নিতে চায় আর তাই লোকটাকে বাসার নিচে এসে মাল দিয়ে যেতে বলে। এরপর দেখা যায় রোজ তার বাবার রুমে ঢুকে তার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। এরপর সে রুমে এসে সেই পিস্তলটা দেখতে থাকে। তখন ওই সময় তাকে শ্যাম ফোন করে আর আই লাভ ইউ বলে। তখন রোজ রেগে গিয়ে বলে, আমার প্যাকেট সরিয়ে এখন আই লাভ ইউ বলছো, আমার প্যাকেট কই? তখন শ্যাম জানায় সে কোনো প্যাকেট নেয়নি, হয়তো রোজের বাবা মা সরিয়েছে। এই কথা শুনে রোজ রেগে যায় আর তার বাবা মার রুমে এসে হাঙ্গামা শুরু করে। সে বলে, আমার রুম থেকে যে প্যাকেট সরিয়েছ সেটা দাও। মেয়ের রুড ব্যবহার বাবা মায়ের একদম পছন্দ হয় না। তারা রোজকে রুম থেকে বের করে দেয়। পরের দিন সকালে শ্যাম রোজকে নিয়ে একটা লোকের কাছে যাওয়ার জন্য বের হয়। তখন রোজ বলে তারা এই লাইফ থেকে বের হয়ে আসবে, সব বাদ দিয়ে তারা কানাডা চলে যাবে আর নতুন করে জীবন শুরু করবে। তখন শ্যাম বলে এটাই লাস্ট বার। এরপর শ্যাম রোজকে নিয়ে একটা লোকের কাছে আসে। শ্যাম মূলত এই লোকের কাছ থেকেই মাদক কিনে নিয়ে যেত, কিন্তু রোজ বুঝতে পারে না যে তাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। তখন সেই লোক জানায় তারা অনেক টাকার মাল বাকি নিয়েছে, যে টাকাগুলো এখনো পরিশোধ করা হয়নি। কিন্তু রোজ জানায় সে সব মালের টাকা শ্যামকে ঠিকঠাক দিয়ে দিয়েছে, তাই যদি টাকা বুঝে নিতে হয় তাহলে সে যেন শ্যামের কাছ থেকে বুঝে নেয়। মূলত রোজ মাদক কেনার জন্য শ্যামকে টাকা দিলেও শ্যাম সেই টাকা পরিশোধ করেনি, আর এজন্য এই লোক রোজের বাকি টাকা পরিশোধের বিনিময়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়। আর এজন্যই মূলত শ্যাম রোজকে তার কাছে নিয়ে এসেছে। সে তখন শ্যামকে বলে, তুই এখন আমাদের সবার সামনে ওর সাথে ঘনিষ্ঠ হবি, আমরা সবাই মিলা দেখমু, এরপর আমি করব। রোজ তখন শ্যামকে সব টাকা দিয়ে দিতে বলে, কারণ সে তো সব টাকা শ্যামকে দিয়ে দিয়েছে আগেই। কিন্তু শ্যাম তখন ওই লোকের কথায় বাধ্য হয়েই সবার সামনেই রোজের সাথে ঘনিষ্ঠ হতে চায় আর জোর জবরদস্তি করতে থাকে। ঠিক ওই সময় পিস্তলটা বের করে রোজ শ্যামকে গুলি করে দেয় আর শ্যাম সাথে সাথেই মারা যায়। এরপর রোজ সবাইকে বন্দুকের ভয় দেখিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর রাস্তায় আসলে একটা লেডি পুলিশ অফিসার তার গাড়ি আটকায় আর পিস্তলটা দিতে বলে। মূলত এই পিস্তলে একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে। এরপর সেই লেডি পুলিশ অফিসার এই পিস্তলের আসল রহস্যটা বলতে শুরু করে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। কমলা নামে একটি সহজ সরল মেয়ে কাজের তাগিদে ঢাকায় আসে। রাতের অন্ধকারে ঢাকার রাস্তায় সবাই একে একে বাস থেকে নেমে যায়। মেয়েটির গন্তব্য ছিল হেমায়েতপুর। একে একে সব যাত্রী নেমে যাওয়ায় সে একাই বাসের মধ্যে ছিল। সে তখন এই অবস্থায় অনেকটাই ভয়ের মধ্যে ছিল। আর এরপর পুরো বাস ফাঁকা পেয়ে বাসের ড্রাইভার অমানুষের মতো কমলার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হয়। কমলা চিৎকার করতে থাকে, কিন্তু পুরো বাস ফাঁকা থাকায় কেউই তাকে হেল্প করতে পারে না। এরপর বাসের হেল্পার তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অসহায়ের মতো পড়ে থাকে কমলা, আর সে তখন হাতের কাছে একটা বন্দুক পড়ে থাকতে দেখে। সে তখন বন্দুকটা হাতে নেয়। এরপর সিন শিফট হলে আমরা তাকে হাসপাতালের বেডে দেখি আর তার পাশে দাঁড়ানো ছিল এই লেডি পুলিশ অফিসার। কমলা তখন তার কাছে সেই পিস্তলটা চায় আর জিজ্ঞেস করে এখানে কয়টা গুলি আছে। লেডি পুলিশ জানায় 6টা। তখন সে একটা গুলি নিজের কাছে রেখে দেয় আর লেডি পুলিশ অফিসারকে বলে, আপনি 5টা গুলি দিয়ে আপনি 5টা জানোয়ারকে মারবেন। এই শহরটা জানোয়ার দিয়ে ভরে গেছে, আপনি পারবেন না জানোয়ারগুলোকে মেরে শহরটাকে পরিষ্কার করতে? তাহলে আমি মরেও শান্তি পামু। তখন লেডি পুলিশও কথা দেয় সে কমলার কথা রাখবে। আর এরপর থেকেই মূলত লেডি পুলিশ জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল বন্দুকের মধ্যে। আর আজকে যেহেতু কমলার কথা অনুযায়ী একে একে 5 জন জানোয়ার মারা গিয়েছে, তাই সে এই পিস্তলটা এখন নিজের কাছে নিয়ে নেয়। গল্পের শেষ মুহূর্তে আমরা দেখতে পারি কমলা মারা গিয়েছে, তবে একটা চিরকুটে সে লিখে গিয়েছে এই 5টি খুন অর্থাৎ বাপ্পি, রবিন খান, মিজান, বাবুল মিয়া এবং শ্যাম চৌধুরী এবং সেই সাথে বাস ড্রাইভার হেমায়েত এবং হেল্পারকে সে নিজ জ্ঞানে নিজ সম্মতিতে সুস্থ মস্তিষ্কে গুলি করে হত্যা করেছে। এরপর শেষ মুহূর্তে আমরা দেখি লেডি পুলিশ অফিসার আবারও সেই বন্দুকটা মাঝ রাস্তায় ফেলে দিয়ে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটির কাহিনী আমাদের চারপাশের চরম এক বাস্তবতার উপরেই নির্মিত হয়েছে। পুরো ঢাকা শহরে ঘটে চলেছে এরকম নানান ঘটনা, যা হয়তোবা আমরা দেখেও দেখি না। মুভিটির গল্পে কয়েকটি দিক থেকে মেয়েদের জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে। প্রতিটা মেয়ের জীবনেই কোনো না কোনো গল্প থাকে জীবনে টিকে থাকার সংগ্রাম। আপনার জীবনের কোনো সংগ্রামের কাহিনীও জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর মুভিটির কাহিনীর সাথে আপনার জীবনের কোনো মিল থাকলে সেটিও জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।